আমি মনে করি যে 31 তারিখ যেটি হতে যাচ্ছে যে সেটি হচ্ছে যে আওয়ামী লীগের জন্য একটি ভাগ্য বদলের দিন। আওয়ামী লীগের ভাগ্য বদলের দিন হচ্ছে 31 তারিখ। সেদিনই আওয়ামী লীগ ঘুরে দাঁড়ানোর দিন। যারা হয়তো মনে করতেছেন যে আওয়ামী লীগ ক্ষমতা থেকে চলে গেছে, আওয়ামী লীগ একেবারেই শেষ, এই চিন্তা ভাবনা যাদের মাথায় আছে, আমি বলবো যে তারা একেবারে বোকার স্বর্গে কিন্তু বাস করছে। বাংলাদেশে আওয়ামী লীগ আবার যখন ক্ষমতায় আসবে, তার প্রথম যে ঘটনাটা ঘটবে, ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের জন্য সামনের বছরটা খুবই খারাপ হবে। বিএনপি যদি মাঠে নামে 1 ঘন্টার মধ্যে এই সরকার ফালা দিতে পারবে তারা। 31শে ডিসেম্বর কি হতে যাচ্ছে? গৃহযুদ্ধ ও সংঘাতের কোনো ইঙ্গিত? রাষ্ট্রের সর্বোচ্চ মহল থেকে চায়ের দোকান পর্যন্ত সর্বত্র এখন 31শে ডিসেম্বর নিয়ে আলোচনা। কেন 31শে ডিসেম্বর হঠাৎ করে আলোচনায় আসলো? দীর্ঘ 53 বছর পর বাংলাদেশে প্রবেশ করেছে পাকিস্তানি সেনাবাহিনী। এই একটি খবর নিয়ে ব্যাপকভাবে আলোড়ন সৃষ্টি করেছে ভারতের একাধিক গণমাধ্যম। এবার কি তাহলে পাকিস্তানের ছাত্রনেতা কামরান শাহেদ ওসমানীর কথাই সত্যি হতে চলেছে? প্রশ্ন হচ্ছে, আমরা কি তাহলে আরেকটা 36শে ডিসেম্বর দেখতে যাচ্ছি, অথবা 32শে ডিসেম্বর? কেন এই কথাটা বললাম, আমি আমার আজকের ভিডিওতে ক্লিয়ার করেছি যে 31শে ডিসেম্বরকে ঘিরে ছাত্ররা যেই ধরনের প্রস্তুতি নিয়ে মাঠে নামার সিদ্ধান্ত নিয়েছে, এটাও একটা দফা। এমনকি এই দফাতে যা যা বলা হয়েছে, আমরা কম বেশি যতদূর সমন্বয়কদের মুখে শুনেছি, প্রতিনিয়ত এই যে কাজগুলো হচ্ছে, এগুলো পরিকল্পিতভাবে হাসিনার দোসররা এই কাজগুলো করছে। তাদের উদ্দেশ্যটা পরিষ্কার, শেখ হাসিনাকে ফেরত দেব না। আর আমি বলছি তো শেখ হাসিনাকে ফেরত দেব না, যা ইচ্ছা করে। শেখ হাসিনা মামার বাড়ির আবদার, শেখ হাসিনাকে দেব না, শেখ হাসিনাকে দেব না, শেখ হাসিনাকে ফেরত দেব না। দাবি করেন, জয় বলেন শেখ হাসিনা অবশ্যই বাংলাদেশে ফিরে আসবেন। তবে দেশের পরিস্থিতি নিয়ে খুবই হতাশ তার মা শেখ হাসিনা, কারণ গত 15 বছরে তার সব পরিশ্রম প্রায় বিফলে যাচ্ছে। ইতিহাস রচনা হবে আগামীকাল 31শে ডিসেম্বর। এই 31শে ডিসেম্বরকে কেন্দ্র করে অনেকেরই কিন্তু ভয়ঙ্কর পরিকল্পনা রয়েছে। কেউ কেউ পরিকল্পনা করছে শেখ হাসিনাকে দেশে আনবে, আবার কেউ কেউ পরিকল্পনা করতেছে দেশের মধ্যে বড় ধরনের একটা সমাবেশ করবে। দর্শক শ্রোতা, এইসব বিষয় পর্যালোচনা করে আমরা অনেক তথ্য পাই এবং ভিডিও পাই, সেইগুলোই কিন্তু আপনাদের সামনে ধারাবাহিকলি তুলে ধরবো। ভিডিওটা কিছুটা লং হবে, কিন্তু সব তথ্য এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। কি হবে আগামী 31শে ডিসেম্বর, অন্যদিকে এই নিয়ে সবার পরিকল্পনাগুলো কি, এইসব নিয়ে কিন্তু অনেকে ফেঁসেও যায় প্রকাশ্যে, সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো। আর হ্যাঁ, আপনারা তো সবাই দেখতেছেন দেশের মধ্যে অনেক অস্থিতিশীল কার্যকলাপ হচ্ছে, এবং এই কার্যকলাপকে নিয়ে আমাদের দেশের সেনা প্রধানও একটা পদক্ষেপ নেন। পাকিস্তানি সেনাবাহিনী আমাদের বাংলাদেশে আসতেছে, অন্যদিকে ভারত বাংলাদেশের মধ্যে একটা ঝামেলা হচ্ছে। আর আপনারা তো এইটা দেখেছেন যে গত কিছুদিন আগে সচিবালয়ের অগ্নিকাণ্ডগুলা, সেইগুলোরও সর্বশেষ সমাধান কি, এই নিয়ে সমন্বয়ক, উপদেষ্টা, সেনা প্রধান তারা কি বলতেছেন, সবকিছুই দেখতে পারবেন। চলুন দর্শক, আমরা ইম্পর্টেন্ট পার্টগুলো আগে দেখে আসি। আমি মনে করি যে 31 তারিখ যেটি হতে যাচ্ছে যে সেটি হচ্ছে যে আওয়ামী লীগের জন্য একটি ভাগ্য বদলের দিন। আওয়ামী লীগের ভাগ্য বদলের দিন হচ্ছে 31 তারিখ। সেদিনই আওয়ামী লীগ ঘুরে দাঁড়ানোর দিন। আওয়ামী লীগ ঘুরে দাঁড়াবে, কারণ 31 তারিখ যদি সমন্বয় একটা বিপ্লবী সরকার গঠন করে, এবং সমন্বয় একটা বিপ্লবী সরকার গঠন করতে চায়, কেন গঠন করতে চায়? কারণ সমন্বয়কদের এবং উপদেষ্টাদের যদি বাঁচতে হয়, একমাত্র রাস্তা তাদের কাছে খোলা আছে বিপ্লবী সরকার গঠন করে তাদের ক্ষমতাকে দীর্ঘায়িত করার। নয়তোবা নির্বাচন দিলে আওয়ামী লীগ ক্ষমতা আসবে, অথবা বিএনপি ক্ষমতা আসবে। তো এই জন্য জামাত কিন্তু ক্ষমতা আসবে না, বা ইসলামিক দলগুলো কিন্তু ক্ষমতা আসবে না। এই জন্য বিশেষ করে জামাত ইসলামিক দলগুলোকে সাথে নিয়ে সমন্বয়কদেরকে প্রমোট করছে, পিছন থেকে ফুয়েলিং করছে বিপ্লবী সরকার গঠন করার জন্য। এখন যদি বিপ্লবী সরকার গঠন হয় বাংলাদেশে, তাহলে বাংলাদেশের অস্তিত্ব হুমকির মুখে পড়বে। কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী কি সেই বাংলাদেশকে হুমকির মুখে দিবে? বাংলাদেশ সেনাবাহিনী কিন্তু হুমকির মুখে বাংলাদেশকে দিবে না। বাংলাদেশ সেনাবাহিনী চেষ্টা করবে, যেহেতু বাংলাদেশ সেনাবাহিনীর একটি গৌরব উজ্জ্বল ভূমিকা আছে, ইতিহাস আছে, সেই জন্য বাংলাদেশ সেনাবাহিনী চেষ্টা করবে যে বাংলাদেশটা যেন কোনো জঙ্গিবাদী বা তালেবানি গোষ্ঠী রাষ্ট্রের মতো না হয়। এই জন্য 31 তারিখ ওরা যদি বিপ্লবী সরকার ঘোষণা করে, তাহলে সাথে সাথে সেনাবাহিনী ক্ষমতা নেওয়ার
সম্ভাবনা আছে। এখন সেনাবাহিনী যদি ক্ষমতা নেয় তাহলে বিপদে পড়বে কে? বিপদে পড়বে উপদেষ্টারা, সমন্বয়করা এবং বিএনপি। কিন্তু আওয়ামী লীগের জন্য সেদিন হবে ঘুরে দাঁড়ানোর দিন। তো বিএনপির জন্য, বিএনপি হচ্ছে বর্তমান প্রেক্ষাপটে, বর্তমান রাজনীতিতে সবচেয়ে কঠিন বিপদের মধ্যে পড়ে গেছে বিএনপি। আপনি যদি বলেন যে ফাটা, বাংলা ভাষায় যদি বলেন যে ফাটা বাঁশের চিপার মধ্যে পড়ে গেছে বিএনপি। বিএনপি একটি উভয় সংকট, চরম সংকটের মধ্যে পড়ে গেছে। যে বিএনপি চরম সংকটের মধ্যে পড়ে গেছে কি কারণে? দেখেন, যে যদি উপদেষ্টারা, সমন্বয়করা যদি বিপ্লবী সরকার গঠন করে তাহলে তাদের ক্ষমতা দীর্ঘায়িত হওয়ার সম্ভাবনা আছে। সংবিধান স্থগিত করে তারা বিপ্লবী সরকার গঠন করে 5 বছর, 7 বছর, 10 বছর থাকার চেষ্টা করবে। তার মানে হচ্ছে বিএনপিকে ভেঙ্গে, বিএনপির যেই নেতৃবৃন্দ আছে, বিএনপির যে ছাত্রদল আছে, তাদেরকে এই বিপ্লবী সরকারে নিয়ে, তাদের ছাত্র সংগঠনে নিয়ে বিএনপিকে ভেঙ্গে একেবারে নিষ্পেষিত করে পিছিয়ে দেওয়ার চেষ্টা করা হবে। কারণ বাংলাদেশের দল সবসময় দল থাকে দুইটা, একটা সরকার পক্ষ আর একটা বিরোধী পক্ষ। তাহলে সেক্ষেত্রে বিরোধী পক্ষ থাকবে আওয়ামী লীগ। বিএনপি একেবারে নিষ্পেষিত হয়ে যাবে, নিঃশেষ হয়ে শেষ হয়ে যাবে, তার কোনো অস্তিত্ব খুঁজে পাই বিপন্ন হবে। আর ওইদিকে বিপ্লবী সরকারকে পিছন থেকে ফুয়েলিং করবে জামাত এবং ইসলামী রাজনৈতিক দলগুলো। এই জন্য বিএনপি রাজনৈতিক আসলে হুমকির মুখে পড়ে গেছে এবং তারেক রহমান বাংলাদেশে গিয়ে রাজনীতি করার যে চিন্তা, ভবিষ্যতে প্রধানমন্ত্রী হওয়ার যে চিন্তা, সেটি আসলে একেবারেই ঘুরেবালি হয়ে গেছে। কিন্তু যেই প্রেক্ষাপটই হোক না কেন, যেই ফরম্যাটই হোক না কেন, 31 তারিখ কিন্তু আওয়ামী লীগের জন্য একটি চমৎকার একটি সময়, ঘুরে দাঁড়ানোর দিন। কারণ 31 তারিখে যে যাই হোক না কেন, 31 তারিখ যদি বিপ্লবী সরকার গঠন করে তাহলে সেনাবাহিনী ক্ষমতা নেবে। যদি সেনাবাহিনী ক্ষমতা নেয় তাহলে সেনাবাহিনী এসে কি করবে? সাথে সাথে সমন্বয়কদের, উপদেষ্টাদের এবং যারা বিএনপির নেতৃবৃন্দ আছে তাদেরকে গ্রেপ্তার করবে। আর আওয়ামী লীগ 31 তারিখে রাতে যদি এই ঘটনাটি যদি বাস্তবায়িত হয় এবং এই দিকে যদি যায়, তাহলে 31 তারিখে রাত্রে আওয়ামী লীগ বিজয় মিছিল করবে। যদি এই প্ল্যান মাফিক কাজ হয় এবং এটা যদি হয়, তাই আমি আওয়ামী লীগের নেতৃবৃন্দদেরকে বলবো এবং আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দদেরকে বলবো, সকলকে বলবো যে আপনারা সকলে বাংলাদেশের সতর্ক অবস্থায়। প্রশ্ন হচ্ছে, আমরা কি তাহলে আরেকটা 36শে ডিসেম্বর দেখতে যাচ্ছি অথবা 32শে ডিসেম্বর? কেন এই কথাটা বললাম আমি আমার আজকের ভিডিওতে ক্লিয়ার করেছি যে 31শে ডিসেম্বরকে ঘিরে ছাত্ররা যেই ধরনের প্রস্তুতি নিয়ে মাঠে নামার সিদ্ধান্ত নিয়েছে, এটাও একটা দফা। এমনকি এই দফাতে যা যা বলা হয়েছে আমরা কম বেশি যতদূর সমন্বয়কদের মুখে শুনেছি, এতে সরকারের সাথে সম্পূর্ণ 70 to 80% সাংঘর্ষিক অবস্থান তৈরি হয়ে যাবে। কারণ এই ইস্যুগুলো নিয়ে ইতিমধ্যেই সরকারকে কিন্তু তারা নামাতে পারেনি বা নোয়াতে পারেনি, ঝুঁকাইতে পারে নাই, কারণ বিএনপি অনড় হয়ে দাঁড়িয়েছিল। দর্শক, আগামী 31 ডিসেম্বর জুলাই বিপ্লবের ঘোষণাপত্র, এটার সাথে সরকারের কি কোনো সম্পর্ক আছে? কেউ কেউ বলছে অবশ্যই আছে, কারণ এই ছাত্ররাই তো সরকারের নিয়োগকর্তা। আবার এই সরকারের মধ্যে তাদেরই তো উপদেষ্টা আছে 2-3 জন, আর তাদের যারা উপদেষ্টা আছে তারাই তো পোস্ট দিচ্ছে কমরেডস নাও অর নেভার। তাহলে সরকারের সাথে কিভাবে সম্পর্ক থাকে না? সরকার কি জনগণের সাথে কানামাছি খেলা শুরু করছে? কারণ উপদেষ্টা আসিফ তিনি যখন স্টেটাস দিয়ে বসছেন নাও অর নেভার, দেন তিনি তো সরকারের লোক, তাহলে সরকার কিভাবে এটাকে অস্বীকার করে? এখন কি সরকার ছাত্ররা মুখোমুখি সংঘর্ষ? তাহলে কি 31শে ডিসেম্বর, যেহেতু সরকার আজকে এই ঘোষণা অলরেডি দিয়ে দিছে, তো সরকারের কি পতন ঘটানোর জন্য আরেকটা ডাক আসবে? আর যদি ডাক আসে, সেখানে কি ছাত্ররা আগের মতন মানুষ পাবে? কারণ আওয়ামী লীগকে তাড়ানোর জন্য সব শক্তিগুলো একত্রিত হয়েছিল, এখন যার যার রাস্তায় শেষে এই ছাত্রদেরকে সন্দেহ করে যে এরা ক্ষমতার দিকে ধাবিত হচ্ছে, এরা ভাই নিজেদের অস্তিত্ব বজায় রাখার জন্য অথবা লম্বা চূড়া সময় এখন যেমন নিজেদের কন্ট্রোলে পুরো রাষ্ট্র চলে গেছে, এরকম কন্ট্রোল করার জন্য তারা চেষ্টা করছে। নানান প্রশ্ন, নানান মন্তব্য, সমালোচনা। আসুন সরকার কি বলছে এই জুলাই আগস্টের ঘোষণাপত্র নিয়ে।
দর্শক, জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দেওয়ার কথা যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা জানিয়ে সব আয়োজন কমপ্লিটের পথে, তখনই আজকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল ইসলাম সাহেব তিনি বলছেন যে এই ছাত্রদের এই ঘোষণার সাথে অন্তর্বর্তীকালীন সরকারের কোনো সম্পর্ক নেই, এটি একটি বেসরকারি উদ্যোগ, আর এটাকে বেসরকারি উদ্যোগ হিসাবেই সরকার দেখছে, এর সাথে সরকারের কোনো ধরনের সম্পর্ক নেই। ঘোষণা না আসা পর্যন্ত সরকারের কাছে বিষয়টি স্পষ্ট নয়। আমি আবারও বলি, সমন্বয় করা দরকার। আওয়ামী লীগ সরকারের মধ্যে এরকম হইতো যে কোনো একজন মন্ত্রী, কোনো একজন এমপি একটা কথা বলতেন দায়িত্বশীল, পরে দেখা যেত যে আপনার যেমন কি বলা হয় যে পরবর্তী সময় দলের পক্ষ থেকে বলা হয়তো এটা তার ব্যক্তি বক্তব্য, এটা ব্যক্তি মন্তব্য, এটা সরকারের না। জনগণ ভাবতো আমাদেরকে মূর্খা বানাচ্ছে, ঠিক এরকম কিন্তু ফিল হতো। তো আজকে আমাদের কাছে এমনই মনে হচ্ছে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে এক সংবাদ সম্মেলন হয়েছে আজকে, সেখানে আমাদের প্রধান উপদেষ্টার প্রেস সচিব আবুল কালাম আজাদ, উপপ্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর, সিনিয়র প্রেস সচিব ফয়েজ আহমেদ, সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি তারা উপস্থিত ছিলেন। তো বলা হচ্ছে যে এই জুলাই বিপ্লব সম্পর্কে সরকারের অবস্থান কি, বলছে এটা একান্তই শিক্ষার্থীদের বিষয়, এই বিষয়ে সরকার অবগত নয়। ছাত্ররা যখন ঘোষণা দেবেন তখন আমরা দেখব তারা কি ঘোষণা দিল। যতক্ষণ পর্যন্ত এই ঘোষণাটা না আসবে ততক্ষণ পর্যন্ত আপনার বিষয়টা আমাদের কাছে স্পষ্ট না। তো এখানে আজকে আরো বেশ কিছু ঘটনা আছে। এখন বিষয় হচ্ছে যদি এটা বেসরকারি উদ্যোগ হয় তো প্রতিদিন বাংলাদেশে কত ধরনের উদ্যোগের আন্দোলনের জিনিস আমরা দেখি। আজকেও দেখছি ইন্টার্ন চিকিৎসকদের নিয়ে তারা আন্দোলনরত আছেন, একবার গেলেন আবার নামলেন। তো এরকম অসংখ্য বেসরকারি উদ্যোগ তো প্রতিদিনই আমরা দেখছি বাংলাদেশের বিভিন্ন জায়গায়, বিভিন্ন প্ল্যাটফর্মে আমরা রাজপথে অবস্থান নিতে দেখছি। তো ছাত্রদের এটা কি এরকমই হবে, নাকি এটারে সরকার আলাদা মূল্যায়ন করবে? এখন এটার সাথে সরকার কানেক্টেড না, এই জিনিসটা দুই কারণে মানুষের কাছে বিশ্বাসযোগ্য না। সবাই মনে করছে বিএনপির কথাবার্তা আপনি যদি দেখেন রাজনৈতিক দলগুলোর, যে ক্ষমতাকে লেন্দি করতে, আরো লম্বা সময় ক্ষমতায় থাকার জন্য কথায় কথায় সংস্কার সংস্কার সংস্কার, এটা শেখ হাসিনার উন্নয়ন উন্নয়ন উন্নয়নের মতো একটা শব্দ হয়েছে। আবার এই সরকারের বেশ কয়েকটা টিম আছে, টিম এ, টিম বি, টিম সি। তো এই ছাত্ররা হচ্ছে সরকারের টিম, তারা টেকনিক্যালি কথা বলেন, পরবর্তী সময় সরকার সেটাকে মেনে নিতে বাধ্য হয়, আর ওইটাতে সরকারের নিজস্ব ফায়দা থাকে। এখন এই জুলাই বিপ্লব ঘোষণায় সরকারের ফায়দা হবে নাকি হবে না সেটা আমরা জানি না, তবে এটার সাথে সাংঘর্ষিক অবস্থান তৈরি হবে সংবিধানের। কারণ মুজিববাদ বলতে যে জিনিসটা এখানে বোঝানো হচ্ছে ৭২-এর সংবিধান। তো ওই সংবিধানের আলোকে বাংলাদেশ ৫২ বছর চলছে, ৫৩ বছরে পা দিতে যাচ্ছে। এখন এই সংবিধান পরিবর্তন গেলে বিএনপি জীবনও মানবে না এই মুহূর্তে, জামাত ইসলাম এটার পক্ষে থাকবে না। আওয়ামী লীগ তো ব্যাকগ্রাউন্ডে আসেই রেডি খেলার জন্য। যদি ওইরকমই হয়, ছাত্ররা ৩৬শে ডিসেম্বর ট্রাই করে, তখন মাঠের মধ্যে নামলে বোঝা যাবে আসলে আবার কি ঘটতে যাচ্ছে। তবে সামনে একটা বড় ধরনের আরো একটা সংঘর্ষের আশঙ্কা অনেকেই করছে, যে বিএনপি যেভাবে আলটিমেটাম দিচ্ছে। আতাউর রহমান ঢালী ভাই বলছিল বিএনপি যদি মাঠে নামে ১ ঘন্টার মধ্যে সরকারকে যে কোনো সিদ্ধান্ত তারা মানাইতে বাধ্য করতে পারে। এখন আদৌ পারবে কিনা সেটা হচ্ছে কথা, কারণ এরকম সিদ্ধান্ত বিএনপি অনেক সময় নিয়েছিল আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধেও। বাট ২-১টা ককটেলের আওয়াজ শুনলে, পুলিশের ২-১ রাউন্ড সাউন্ড গ্রেনেড শুনলেই আবার তারা মাঠ খালি হয়ে যেত। ছাত্ররা তো আলাদা, একটা মরলে একটাই মরে, বাকিটা দাঁড়াই থাকে। তো সেই জায়গা থেকে ছাত্রদের ব্যাপারে আরেকটা হিসাব। তো সবকিছু মিলিয়ে আমরা বুঝতে পারতেছি না যে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার আমাদের কি ঘোল খাওয়াচ্ছেন, নাকি আসলেই তারা জানেন না। আবার তাদের মধ্যে থাকা উপদেষ্টা আসিফ তিনিই বলছেন কমরেডস নাও ও নেভার, আবার সরকার জানেন না। তো তাদের মধ্যে কি এগুলো নিয়ে আলোচনা হয় না? আমি জানি না যে নাহিদ বা মাহফুজ তারা কোনো স্ট্যাটাস দিয়েছে কিনা, দিয়ে থাকলেও তো বিষয়টা আরো জটিলতর হচ্ছে যে সরকার কেন জানে না। সরকার একজন দায়িত্বশীল কর্তা ব্যক্তিরা এই ধরনের স্ট্যাটাস দিচ্ছেন, সেক্ষেত্রে তাদেরও তো দায়িত্বশীলতার ইস্যু আছে। বিএনপির মির্জা ফখরুল সাহেব ১ ঘন্টার আলটিমেটাম দিলেন, ১ ঘন্টার ভিতরে পদত্যাগ করতে হবে। শুনতে চাই না হাসনাত আব্দুল্লাহ ১৯৭১ সালের কে অস্বীকার করে এবং আপনার এই মৌলবাদী গোষ্ঠীদেরকে বাংলাদেশে বসাতে চায়। শুনতে চাই না বাংলাদেশে আরো একটি ১৯৭১ সালের গৃহযুদ্ধ বাংলাদেশে এই সমন্বয়ের বিরুদ্ধে অতি জলদি মনে করেন হতে যাচ্ছে। এই আপনার স্বাধীনতা যে বিরোধী যে অপশক্তি আছে, এদেরকে আমরা বাংলাদেশ থেকে অচিরেই উপরে ফেলে দিব। তারা যদি এই ধরনের গৃহযুদ্ধর ঘোষণা করে, তাহলে আমি বলতে চাই, কিংবা আমরা বলতে চাই, ১৯৭১ সালের হাতিয়ার আমরা গড়ে উঠবো আরেকবার, কোনো সমস্যা নেই।
আমরা সবাই সেই হাতিয়ার তুলে নিতে রাজি আছি এই অপশক্তিদের বিরুদ্ধে। অতি জলদি এদের বিরুদ্ধে একটা বাংলাদেশে আরেকটি 1971 সাল অচিরেই দেখতে পাবে বাংলার মানুষ। এদেরকে উপরে ফেলে না দিলে এরা বাংলাদেশটাকে তালেবান বানাই ফেলবে, এটা চিরন্ত বাস্তব কথা। যারা হয়তো মনে করতেছেন যে আওয়ামী লীগ ক্ষমতা থেকে চলে গেছে, আওয়ামী লীগ একেবারেই শেষ, এই চিন্তা ভাবনা যাদের মাথায় আছে, আমি বলবো যে তারা একেবারে বোকার স্বর্গে কিন্তু বাস করছে। যদি আপনি একটু ব্রেন খাটিয়ে চিন্তা করেন যে বাংলাদেশের শুরু থেকে, আমি এর আগেও এইটারই একটা ভিডিও বানিয়েছিলাম যে বাংলাদেশের শুরু থেকে এমন একটা রেকর্ড আমাকে দেখাতে পারবেন যে একটি রাজনৈতিক দল পরপর 2 টার্মে ক্ষমতায় আছে? একটাও নাই। এদেশের মানুষ 5 বছরের বেশি কোনো দলকে ক্ষমতায় রাখে না। তো আওয়ামী লীগ একটা সময় ক্ষমতায় আসবে, সেটা হতে পারে 5 বছর, 7 বছর অথবা 8 বছর পরে। তো আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসবে তখন দেশে যা যা ঘটবে সেই বিষয়ে আমি একটু থিওরি দেবো আপনাদেরকে। তো বাংলাদেশে আওয়ামী লীগ আবার যখন ক্ষমতায় আসবে তার প্রথম যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে বর্তমানে বিএনপির যে সমস্ত নেতাকর্মীরা, কিছু যে সমস্ত নেতাকর্মীরা ক্ষমতার অপব্যবহার করতেছে এবং যারা যা নাই তাই করতেছে, ক্ষমতা পেয়ে প্রত্যেকটা মানুষের উপরে স্টিম রোলার চালাচ্ছে, নির্যাতন করতেছে, চাঁদাবাজি করতেছে, এই সমস্ত পাতি নেতাদেরকে এরকম গুনে গুনে আওয়ামী লীগ তাদেরকে ধরে আনবে। যদি বাসায় ঘুমিয়ে থাকে বাসা থেকে তুলে আনবে, যদি মাটির নিচেও থাকে এরা মাটির নিচ থেকে আওয়ামী লীগ ওদেরকে তুলে কয়েকদিনের মধ্যে অসংখ্য বিএনপি নেতাকর্মীকে আওয়ামী লীগ হত্যা করবে। কারণ কি জানেন যে আওয়ামী লীগ হচ্ছে অত্যন্ত প্রতিশোধ পরায়ণ একটি দল। এলাকার সবচেয়ে টপ মস্তানগুলা আওয়ামী লীগ করে। যদি আওয়ামী লীগের 100 জন কর্মী আপনি যাচাই করেন, 100 জনের মধ্যে 80 জন হচ্ছে ক্যাডার। এই যে কিছুদিন আগে একটা নিউজ দেখলাম যে একজন ছাত্রলীগ কর্মী সে বাড়ি থেকে পলাতক, এখন তাকে খোঁজ দিয়ে গেছে আরেক দল লোকজন। যাওয়ার পরে দেখতেছে যে সেই ছাত্রলীগ কর্মী বাড়িতে নাই, তার মা নামাজ পড়ছিল, ওই অবস্থায় তার মাকে কুপিয়েছে। নিঃসন্দেহে এটি একটি জুলুম এবং এই জুলুম কিন্তু বেশি দিন চলে না। তো এইরকম জুলুম, অত্যাচার, নির্যাতন যারা করতেছে তাদের একটাবার ভাবা উচিত যে ক্ষমতা চিরস্থায়ী না। আওয়ামী লীগও কিন্তু মনে করেছিল যে 2041 সাল পর্যন্ত আমরা ক্ষমতায় থাকবো। আওয়ামী লীগের করুণ পরিণতি আপনি দেখেছেন, আমি দেখেছি, সবাই কিন্তু দেখেছে। তো সুতরাং এই আওয়ামী লীগ যেই পথে হেঁটেছিল ওই পথে যদি আবার নতুন কোনো দল যায়, সেই দলের অবস্থা কিন্তু আওয়ামী লীগের থেকে দ্বিগুণ কঠিন অবস্থা হবে। আমি প্রথমেই কিন্তু বললাম সবচাইতে টপ টেরর, সবচাইতে যিনি মস্তান এলাকার মধ্যে, সেই লোকটা কিন্তু আওয়ামী লীগ করে। আর আওয়ামী লীগ অধিকাংশই কিন্তু প্রতিশোধ পরায়ণ। তো আপনি তার গায়ে যদি একটা কোপ দেন, সে পরবর্তীতে যদি সুযোগ পায় আপনাকে 2টা কোপ দিবে। আপনি যদি একবার তার বাড়ি পোড়ান, সে আপনার বাড়ি সহ আপনার ব্যবসা প্রতিষ্ঠান কিন্তু পুড়িয়ে দেবে যদি তার সেই সুযোগটা আসে। তো সুতরাং এই ঘটনাটা কিন্তু ঘটবে যেদিন আওয়ামী লীগ ক্ষমতায় আসবে। এরপরে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে 2 নম্বর যে ঘটনাটা বাংলাদেশে ঘটবে সেটা হচ্ছে সমন্বয়কদেরকে ধরে ফাঁসি দিবে। কিভাবে জানেন? যে তারা তখন বলবে যে এই জুলাই এবং 5 আগস্ট, এই 5 আগস্টে যে ঘটনাগুলো ঘটছিল এই ঘটনার তারা কিন্তু বিচার করবে। 1971 সালে মুক্তিযুদ্ধের সময় যারা রাজাকার ছিল, বঙ্গবন্ধুকে যারা হত্যা করেছিল, সেই 40 থেকে 45 বছর আগে যারা এই অপরাধগুলো করেছিল, 45 বছর পরেও কিন্তু আওয়ামী লীগ তাদেরকে বিচার করেছে। তো সুতরাং 5 তারিখে আওয়ামী লীগের যে সমস্ত নেতাকর্মীদেরকে হত্যা করা হয়েছে, যে সমস্ত পুলিশদেরকে হত্যা করা হয়েছে, এগুলা কিন্তু আওয়ামী লীগের কাছে রেকর্ডেড। তো সুতরাং তারা যখন ক্ষমতায় আসবে তারা কিন্তু এই ইস্যুটা বারবার তুলবে এবং এই ইস্যুটার মাস্টারমাইন্ড কারা ছিল মাস্টারমাইন্ড, এবং সেই সূত্র ধরে এগিয়ে যারা সমন্বয়ক, এই সমন্বয়কদেরকে তারা কিন্তু ফাঁসির মঞ্চ পর্যন্ত নিয়ে চলে যাবে। এটা আমার কথা না, এটা আপনারা দেখেছেন যে এই যে হাসনাত আব্দুল্লাহ, এরপরে যে রাফি, তারা কিন্তু বিভিন্ন কনফারেন্সে তারা কিন্তু নিজেরাই বলেছে যে আওয়ামী লীগ যদি ক্ষমতায় আসে তাহলে কিন্তু আমরা কেউ বাঁচবো না। এবং তারা কিন্তু এটা শিওর যে আওয়ামী লীগ যদি ক্ষমতায় আসে তাহলে প্রথমে ধরবে হচ্ছে আমাদেরকে এবং আমাদেরকে একটা একটা করে ফাঁসিতে ঝুলাবে। এই কাজটা কিন্তু আওয়ামী লীগ করতে পারে যদি পরবর্তী সময়ে তারা কখনো ক্ষমতায় আসে। এরপরে বাংলাদেশ আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসবে তখন তারা 3 নম্বর একটি ভালো কাজ করবে। সেটা কি জানেন? তারা আমেরিকার সাথে গুড সম্পর্ক করবে। এবার বিশ্বাস করেন, এবার তারা আমেরিকার সাথে যে সম্পর্ক করবে এই সম্পর্ক তারা আর কখনো ছিন্ন করবে না। কারণ তারা খুব ভালো করেই বুঝে গেছে, জেনে গেছে যে আমেরিকাকে টেক্কা দিয়ে শুধুমাত্র ভারতের পক্ষে রাজনীতি করে কিংবা ভারতকে ধরে দেশে টিকে থাকা সম্ভব না। আন্তর্জাতিক সমর্থন আমরা হারিয়ে ফেলবো। তো আন্তর্জাতিক সমর্থন ধরে রাখতে হলে কি করতে হবে? পশ্চিমা বিশ্বের সাথে আমাদের ভালো সম্পর্ক স্থাপন করতে হবে। যেই ভুলটা করেছিল শেখ হাসিনা, তিনি বারবার কিন্তু নিষেধাজ্ঞা করেছিল আমেরিকার বিপক্ষে। কে হচ্ছে 18 ঘন্টা পাড়ি দিয়ে ওই আমেরিকায় আমাদের না গেলে কিছুই হবে না। এরপরে পিটার হাসকে রাজহাঁস বলে তাকে যা নাই তাই ইচ্ছা করলেন। 2018 সালে আমেরিকার রাষ্ট্রদূতের গাড়িতে হামলা করলেন। আমেরিকা কি অতই হচ্ছে বোকামনি করেছেন? খেয়াল না, আমেরিকা 5 বছর আগে আমেরিকা যে প্ল্যান করে ফেলেছিল যে এই আওয়ামী লীগ গভর্নমেন্টকে ফেলে দিবে যে কোনো কায়দায়, তারা কিন্তু ফেলে দিয়েছে। তো সুতরাং আমেরিকার সাথে খেলে, যেখানে বিশ্ব যারা বড় দেশ, সুপার কান্ট্রি মানে সুপার পাওয়ার কান্ট্রি, সেই সমস্ত দেশগুলা আমেরিকার সাথে খেলে কিন্তু পারে না। আর সেখানে আমরা ছোট্ট একটা দেশ আমেরিকার সাথে আমরা খেলতে গেছি। আমরা না, আওয়ামী লীগ খেলতে গেছে। আওয়ামী লীগ যেমন খেলতে গেছে আমেরিকার সাথে, এরকম একটা বড় বাস আমেরিকা কিন্তু ঢুকিয়ে দিয়েছে। তো সুতরাং এই বাসের যে কষ্ট আওয়ামী লীগ কিন্তু বুঝতে পেরেছে। সুতরাং
পরবর্তী সময়ে দেখবেন যে আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসবে সবচাইতে ভালো সম্পর্ক হবে আমেরিকার সাথে, এবং তারা আমেরিকার সমর্থন নিয়ে তারা দেখবেন যে ক্ষমতায় আসার চেষ্টা করবে। এটা তাদের একটা ভালো দিক আমরা বলতে পারি। এরপর আরেকটি ঘটনা ঘটবে, সেটা হচ্ছে দেখবেন যে আওয়ামী লীগ পরবর্তী সময়ে ক্ষমতায় আসার পরে আওয়ামী লীগের যে তৃণমূল নেতা কর্মী যারা আছে এদেরকে ব্যাপক হারে মূল্যায়ন করবে। টাকার বিনিময়ে নমিনেশন পেপার আরেকজনের কাছে বিক্রি করে দিয়েছি, যাদের নমিনেশন পাওয়ার কথা তাদেরকে না দিয়ে আরেকজন ব্যবসায়ীকে দিয়ে দিয়েছি। তো সুতরাং 5ই আগস্টে যখন মুক্তিকামী জনতা যখন হামলা করলো, বিভিন্ন আওয়ামী লীগের অফিস, বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান যখন পুড়িয়ে দিতে লাগলো, তখন একজন আওয়ামী লীগের ত্যাগী যারা কর্মী ছিল তারা কিন্তু এসে বাধা দেয় নাই। তাদের কথা কি ছিল জানেন? যে ভাই সারা বছর আওয়ামী লীগের জন্য সব দিয়ে দিয়েছি, অথচ আমরা বিনিময়ে কিচ্ছু পাই নাই, দলীয় সুবিধা পর্যন্ত পাই নাই। পাইছে কে? ওই মেয়রের আত্মীয় স্বজন, এমপির আত্মীয় স্বজন, ওই আওয়ামী লীগের সেক্রেটারি তার আত্মীয় স্বজন, সভাপতি তার আত্মীয় স্বজন। অথচ আমরা তৃণমূল কর্মী, আমরা জয় বাংলা স্লোগান দিয়ে এখানে হচ্ছে আওয়ামী লীগের ঘাঁটি স্থাপন করেছি, অথচ আমাদের কোনো মূল্যায়ন করেনি। এই দুঃখে কষ্টে অনেক আওয়ামী লীগ কিন্তু এই আওয়ামী লীগের প্রতি যে একটা শক্তি ছিল, জোর ছিল, এটা তারা হারিয়ে ফেলেছিল। তো আওয়ামী লীগ এটা এখন খুব ভালো করে বুঝতে পেরেছে যে তৃণমূল নেতাকর্মীদেরকে মূল্যায়ন না করার ফলে আজকে আমাদের এই করুণ দশা। তো সুতরাং তারা এরপরে যদি কখনো ক্ষমতায় আসতে পারে, তারা দেখবেন সবচেয়ে বেশি মূল্যায়ন করবে আওয়ামী লীগের যারা তৃণমূল পর্যায়ে যারা নেতাকর্মী আছে। যারা আওয়ামী লীগ সরকারের এই আমলটার আগে মানে 2001 থেকে 6 পর্যন্ত বিএনপি সরকার আমলটা দেখেছিলেন, ওই সময়টা যারা দেখছেন, রাজনীতি সম্পর্কে অবগত আছেন, কলেজ ইউনিভার্সিটিতে পড়েছেন, বরাবরই ছাত্রলীগ বা যুবলীগ, আওয়ামী লীগ বিরোধী দলে যখন চলে যায় খুবই ডেঞ্জারাস এবং ডেসপারেট একটা অবস্থান তৈরি করতে পারে, যেটা বিএনপি আসলে পারে নাই বা জামাত ইসলামও পারে নাই। মানে বিরোধী দলে বা রাজপথে তারা কিন্তু আসলেই ভয়ানক ক্যারেক্টার ক্রিয়েট করতে পারে, আর একের পর এক ঘটনায় বার্তা দিচ্ছে। ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে, কিন্তু ছাত্রলীগ কর্মীদেরকে আসলে কতটুকু কন্ট্রোল করা যাচ্ছে? তারা ভাবছে আমাদের তো আর হারানোর কিছু নাই, এমনি মামলা খাচ্ছি ভাই বিভিন্ন জায়গায়, তো যারা চোখের সামনে এসে এরকম ইশারা ইঙ্গিত দেয়, তো তাদেরকে তো ভাই ছাড় দেওয়ার সুযোগ নাই। আজকে এক ভয়ঙ্কর ঘটনা ঘটেছে, তবে আমি মনে করি এই ঘটনাগুলো এই মুহূর্তে আওয়ামী লীগের জন্য খুবই খারাপ পরিণতি ডেকে আনবে। কেন ডেকে আনবে? একটা জায়গায় ঘটনা ঘটলে এটার ইফেক্ট 10টা জায়গায় ঘটে, আর একটা ঘটনার জেরে 5-10জন হয়তো অপরাধ করে একটা অজানা বা কি বলে যে অজ্ঞাতনামা শব্দ দিয়া 2000 মানুষের উপরে কিন্তু একটা মামলা তৈরি হয়ে যায়। ছাত্রলীগের এই ধরনের কর্মকাণ্ড কোনো রকমই উচিত না। কেউ বলছেন যে ভাই বিভিন্ন জায়গায় তো তারা উস্কানি দিচ্ছে, নতুন ক্ষমতায় আসবে সেই হিসাবে এখনো আসা নাই, তো আমরা কি চুপ থাকবো? অবশ্যই চুপ থাকবেন, কারণ আপনারা যখন এই ঘটনাগুলো করবেন, আওয়ামী লীগের যে দেখেন 31শে ডিসেম্বর যে জিনিসগুলো আসতেছে, তো এগুলার জন্য আরো সুন্দর একটা ভূমিকা আপনারা তৈরি করে দিচ্ছেন। আপনাদেরকে উস্কানোর চেষ্টা করা হইতেই পারে, কিন্তু আপনি কেন ভাই সহিংস মোড়ে চলে যাবেন? কখনো আজকে হাতুড়ি নিয়ে নামছেন, কখনো চাপাতি লীগ হিসেবে আজকে ফিরে চলে আসছেন। এক মর্মান্তিক ঘটনা ঘটেছে চুয়াডাঙ্গা পৌর এলাকায়। আমরা মনে করি যারা দোষী তাদেরকে গ্রেপ্তার করা উচিত, কারণ যারা নিরীহ বা আমজনতা আছে সেখানে যেন নিরীহ মানুষ এই মামলার আসামি না হয়। চুয়াডাঙ্গা পৌর এলাকায় সাব্বির হোসেন একজন যুব ছাত্র দলের খুবই প্রভাবশালী নেতা। সেই প্রভাবশালী নেতাকে এলাকার মধ্যে প্রকাশ্যে এলো পাতারে স্টেপ করেছে, মানে আপনার নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মীরা। রাত 9টার দিকে চুয়াডাঙ্গা পৌর কলেজ পাড়ার ফার্স্ট ক্যাপিটাল বিশ্ববিদ্যালয়ের পুরনো ভবনের সামনে আপনার এই ঘটনাটি ঘটেছে। আহত ছাত্রদল নেতা সাব্বির হোসেন চুয়াডাঙ্গা পৌর এলাকার ইসলাম পাড়ার জাহাঙ্গীর হোসেনের ছেলে এবং চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রদলের একজন নিবেদিত সদস্য। তার অভিযোগ, আগামী 1 জানুয়ারি ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আরিফিন আহমেদ বিপ্লব ভাই সহ আমরা কয়েকজন বন্ধু মিলে আলোচনা করছিলাম। দেখেন, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সেখানে উপস্থিত ছিল। এই সময় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কিছু কর্মী জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আরিফিন আহমেদ বিপ্লব ভাইয়ের উপর অতর্কিত হামলার চেষ্টা করে। তার মানে ছাত্রলীগ এখনো কতটা ডেঞ্জারাস আছে, তাদেরকে মানুষ আসলে ভয় পায়, এমনি না। বোঝা গেছে? আচ্ছা, তো বলছেন এই সময় বিপ্লব ভাইকে কোনো মতে রক্ষা করতে পারলেও তারা আমাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতারি কুপিয়ে জখম করে পালিয়ে যায়। তো এরকম সিচুয়েশনে তুমি কেন বাঁচাইতে যাও? বোঝা উচিত ছাত্রলীগ এরকমই ভাই, এই কারণে কোথাও না কোথাও নিষিদ্ধ হয়েছে। আর এখন তো নিষিদ্ধ হয়েছে, আর হইব কি? তো সেই কারণে ভাইয়ের কিছু হইলে উপরে অনেক ভাই আছে। আমাদের একটা জিনিস আছে, নেতার জন্য জীবন দেয়া দেই,
নিবেদিত কর্মী। তো যার কারণে এই ছেলেটা আপনার স্টেপের শিকার হয়েছে। পরে স্থানীয়দের সহযোগিতায় পরিবারের সদস্যরা আমাকে উদ্ধার করে এবং সদর হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসক বলছেন যে ধারালো অস্ত্রের আঘাতে গভীর ক্ষতের সৃষ্টি হয়েছে। উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার পরামর্শ দিয়েছেন। সাব্বির হোসেন বলেন, হামলাকারীরা সবাই ছাত্রলীগের কর্মী এবং দুর্ধর্ষ ক্যাডার। তাদের নামে একাধিক মামলা থাকলেও পুলিশ তাদের গ্রেপ্তার করছে না। এই ঘটনার রাতেই সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। কেন আপনি মামলা কেন করেন নাই? ভয় পান ছাত্রলীগকে? আপনাকে এত বড় ঘটনা ঘটেছে, আপনি লিখিত জিডি করছেন, ওয়াই? চুয়াডাঙ্গা হাসপাতাল বলছেন যে ডাক্তার যিনি আছেন যে বিভিন্ন ক্ষত হয়েছে, সেলাই করা হয়েছে। ওসি সাহেব বলছেন লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। তো লিখিত অভিযোগ করা হয়েছে, হয়তো ব্যবস্থা নেওয়া হবে। আমি বিএনপির অনেক ভাইদেরকে বলি, অনেক জায়গা আছে যে কি বলা হয় যে আওয়ামী লীগ অধ্যুষিত এরিয়া এখনো রয়ে গেছে, তার উপর আপনারা ক্ষমতায় আসবেন, আসেন, সমস্যা নাই, কিন্তু ওই যে উস্কানিমূলক কর্মকাণ্ড আপনাদেরও করার দরকার নাই, আবার তারারও আইসাই কোপাকুপির দরকার নাই। মানে এগুলো আসলে বন্ধ কবে হবে? যেমন অনেক সময় আমি দেখছি বিভিন্ন এলাকায় এরকম মিছিল হয়, কই গেলি রে গুন্ডারা, আইসেরে তোর বাবারা বইলা, এরকম ছাত্রদলের বা জামাতের মিছিল হয়। তো এরকম কই গেলি বইলা ডাক দিলে অনেক সময় সামনে এসে হাজির হয়ে পড়ে। কি অবস্থা হইল? মোট কথা হচ্ছে নিজেরা শান্তির পক্ষে থাকতে হবে। যদি কোনো অপরাধী হয়ে থাকে, কোনো গুন্ডা পান্ডা থাকে, তাহলে আদালত আছে ভাই, আইনের মাধ্যমে বিষয়গুলোকে আপনারা প্রটেস্ট করেন। আমরা বাংলাদেশকে পরিবর্তিত একটা রূপে দেখতে চাই। আর ছাত্রলীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলি, কেউ এসে ডাক দিল রে কই গেলি রে গুন্ডারা, আইসির তোর বাবারা, না, গুন্ডা সেজে সামনে যাওয়ার দরকার নাই, ঠিক আছে? কারণ আপনি একজন ঘটনা ঘটাচ্ছেন, আর এই ঘটনা যখন মামলা হয়, এলাকার নিরীহ অনেক মানুষ আপনার কারণে মামলার আসামি হয়ে যায়, আপনি পরিবারটা পালবেন না। আপনার বোঝা উচিত যে বর্তমানে বাতাসটা কোন দিকে যাচ্ছে। ইলিয়াস ভাই যে একটা আগুন, ইলিয়াস ভাই বারবার করে প্রমাণ করতেছে, আজকেও প্রমাণ করছে। যে আওয়ামী লীগ, যে শেখ হাসিনা বারবার করে বলছে যে আমাকে 20 বার হত্যা চেষ্টা করছে, কিন্তু একবারও পারে নাই। আমরা বলতাম যে হত্যা চেষ্টা সফল হবে কিভাবে, বিকজ এই চেষ্টাগুলো তো তার নিজের থেকেই ছিল, বাংলাদেশের জনগণকে দেখানোর জন্য, বাংলাদেশের জনগণকে দেখানোর জন্য যে আমাকে বিরোধী দল মেরে ফেলার প্ল্যান করতেছে, বিশ্বকে দেখানোর জন্য যে বাংলাদেশ একটা জঙ্গি রাষ্ট্র, এটা দেখানোর জন্য শেখ হাসিনা নিজে নিজে প্ল্যান করে কি করছে, তার উপর হামলা নাটক সাজাইছে। আজকে ইলিয়াস ভাই দিছে না, ইলিয়াস ভাই তো পুরাই ফাঁস করে দিছে। কোথায় কি হয়েছে, কোথায় কি হয়েছে, ইলিয়াস ভাই ফাঁস করে দিছে না। আমরা তো বারবার করে বলতেছি যে ব্যক্তি ইলিয়াস নিজের স্বার্থে না, দেশের স্বার্থে কাজগুলা করতেছে। অনেকেই সুশীল, অনেক সুশীল বলতেছিল যে 21শে আগস্টের যে মামলা, এই মামলা থেকে তারেক রহমান অব্যাহতি পাইলো, লুৎফর রহমান পাইলো, তাহলে এই মামলা, এই হামলা কি ঘটে নাই? এই হামলা ঘটছিল, কিন্তু এই হামলার সাথে তারেক রহমান জড়িত ছিল না, লুৎফরুজ্জামান বাবরও এই হামলার সাথে জড়িত ছিল না। এটা ছিল শেখ হাসিনার সম্পূর্ণ সাজানো পাতানো একটা নাটক। এই পাতানো নাটক যে ছিল, এইটা আজকে সুন্দরভাবে ইলিয়াস ভাই প্রচার করে দিছে। আজ পর্যন্ত কোন টিভি চ্যানেল প্রচার করে নাই। ইলিয়াস ভাই ডেইলি স্টারের পিছে লাগছে, প্রথম আলোর পিছে লাগছে। কই ডেইলি স্টার, প্রথম আলো, বাংলাদেশের প্রথম সারির যে টিভি চ্যানেলগুলা, তারা তো পারলো না এত সুন্দর করে একটা প্রতিবেদন তৈরি করতে, বাংলাদেশের জনগণকে জানাইতে। একদম নাটক, সম্পূর্ণ একদম প্রমাণ সহ দিয়ে দিয়েছে। আর এই ইলিয়াস ভাইদের মতো লোকদের এই ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার ব্যবহার করতে পারতেছে না, দূরে ফেলে দিচ্ছে। দূরে ফেলে দিয়ে কি করবে বলেন? কাছে রাখারও তো উপায় নেই, কারণ তার আশেপাশে যারা আছে তারা তো শেখ হাসিনা ছাড়া কিছু বোঝে না, ইন্ডিয়াকে ছাড়া কিছু বোঝে না। আর এই 21শে আগস্টে যেই ঘটনাটা ঘটেছিল, সম্পূর্ণ ইন্ডিয়ার প্ল্যান এবং শেখ হাসিনার প্ল্যান ছিল। সেটা আজকে সুন্দরভাবে একদম চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিছে ইলিয়াস ভাই, সুন্দরভাবে। এখানে আবার অনেকেই বলবে যে মন গড়া কথা বলছে ইলিয়াস, আছে না? অনেকেই তো বলবে এই কথা, যে ইলিয়াস যে কথা বলছে মন গড়া, হ্যান ত্যান, অনেক কথাই বলবে। শোনেন সুশীলদা, আপনাদেরকে বলি, এই জেনারেশন আইডল হিসাবে ইলিয়াস ভাইকেই চেনে, ইলিয়াস ভাইকেই মানে। কারণ ইলিয়াস ভাই প্রকৃত যোদ্ধা, দেশের জন্য যুদ্ধ করতেছে, নিজের স্বার্থে না। এই যে এত কষ্ট কইরা 52 মিনিটের একটা কন্টেন্ট তৈরি করছে, এত কষ্ট করে। আমরা ভাই 2-3 মিনিটের কন্টেন্ট তৈরি করে আমরা গামাই যাই, তাহলে ইলিয়াস ভাই এত পরিশ্রম করে 52 মিনিটের একটা কন্টেন্ট যে বাংলাদেশের জনগণকে আসল সত্যটা জানা দিছে।
হ্যাঁ, করেন না আপনি? আপনি এত বড় সুশীল, ইলিয়াস বানোয়াট কিছু করতেছে, আপনি পারলে উপস্থাপন করেন এইভাবে। জনগণ দেখেন আপনাকে বিশ্বাস করবে না, ব্যক্তি ইলিয়াসকে বিশ্বাস করবে, কারণ ব্যক্তি ইলিয়াস এটা অর্জন করছে, এটা 2-1 দিনের অর্জন না। যখন বাংলাদেশের মানুষ শেখ হাসিনার সুযোগ সুবিধা ভোগ করা নিয়ে ব্যস্ত ছিল, তখন ব্যক্তি ইলিয়াস শেখ হাসিনার বিরুদ্ধে যুদ্ধ করছে, ওয়ান ম্যান আর্মি হিসেবে যুদ্ধ করছে। শেখ হাসিনার কোনো সুযোগ সুবিধা কিন্তু ইলিয়াস নেয় নাই। আজকে যদি ইলিয়াস শেখ হাসিনার সুযোগ সুবিধা নিত, তাহলে ভার্জিনিয়াতে ইলিয়াস ভাইয়ের জায়গা থাকতো, বাড়ি থাকতো। এটা মাথায় রাখবেন। ইলিয়াস ভাইদের মতো রিয়েল হিরোদের বাংলাদেশে খুবই দরকার। তাহলেই বিগত সময়ে শেখ হাসিনা যে নাটকগুলা সাজাইছে সবগুলাই সামনে চলে আসবে। হয়তো অতি দ্রুতই আরো অনেক তথ্য নিয়ে আরো অনেক ভিডিও আসবে, যেগুলাতে আসলে বাংলাদেশের মানুষ জানতে পারবে যে আসলে শেখ হাসিনা কি ছিল। গাইজ আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে, সবার মন্তব্যগুলা এখানে প্রকাশ করতেছে 31শে ডিসেম্বরকে নিয়ে। 31শে ডিসেম্বর নাকি আওয়ামী লীগের জন্য সুখবর হবে। অন্যদিকে সমন্বয়করা কি বলতেছে তাদের কথাও কিন্তু দেখিয়েছি। দর্শক শ্রোতা, এতক্ষণ আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সবকিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। এইখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। এইসব দেখে আপনাদের কি মনে হচ্ছে? তারা যে এইসব কথা বলতেছে, বাংলাদেশ পাকিস্তানের মধ্যে মানে বাংলাদেশ এবং ভারতের মধ্যে একটা ঝামেলা চলতেছে, অন্যদিকে সচিবালয়ের অগ্নিকাণ্ড নিয়ে এবং দেশের এই আগামী 31শে ডিসেম্বরকে নিয়ে অনেকেই অনেক কথা বলেছে। এগুলো নিয়ে আপনাদের মন্তব্য কি? এইটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন এবং আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে যাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।